তোর এত বড় আস্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলবি? এই নে। আহ! গোপাল, তুই আমাকে মারলি, আমিও তোকে ছাড়বো না, দাঁড়া। আট! আট! ওরে বাবারে! দাঁড়া, দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এ, আমিও আমিও তোর নখে ঘুষি মেরে ফাটিয়ে দেব। এই নে। ওরে বাবা, তুই আমার নাকে ঘুষি মেরে রক্ত বার করে দিয়েছিস। এবার আমিও তোর মাথা ফাটিয়ে দেবো। এবার দেখ তোকে কি করে। দেখ! ওরে বাবারে, কে কোথায় আছো? মরে গেলাম, বাঁচাও। ওরে বাবারে, মেরে ফেললো। দেখলি তো খগেন, আমার গায়ে হাত তোলবার পরিণতি। তুই আমার সাথে লড়তে এসেছিস? আহ! এ কি হলো? এই খগেন এভাবে মাটিতে পড়ে গেল কেন? মনে হচ্ছে আমার ঘুষিটার খুব জোর লেগেছে, তাই ব্যথা সহ্য করতে না পেরে বেহুঁশ হয়ে গেছে। আসলে খগেন আমার মাথাটা এমন গরম করিয়ে দিয়েছে, তাই রাগের মাথায় ওকে একটু জোর করে মেরে দিয়েছি। ইস, আমি বোধহয় একটু বেশি জোরে ঘুষিটা মেরেছি খগেনকে। না না, এ বাবা, আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ করে খগেন আমার হাতে মার খেয়ে এভাবে বেহুঁশ হয়ে পড়বে। ব্যাপারটা তো ঠিক হলো না। কি রে পূজা, তুই এভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? মা, আমি বাবার উপর রাগ করে বসে আছি। কিন্তু কেন? তোর বাবা আবার কি করেছে? মা, তুমি আমাকে এ কথা জিজ্ঞাসা করছো? তুমি জানো না বাবা কেমন প্রকৃতির মানুষ? ও, এই কথা। সে তো বোধহয় জন্মসূত্রেই খারাপ মানুষ হয়ে জন্মেছিল। আমার সত্যি একদম ভালো লাগে না মা। গ্রামের প্রায় সবাই বাবার কাণ্ডকীর্তির কথা জানে। তা তো হবেই পূজা। কেউ যদি লোকের পেছনে লাগে, তার সব সময় ক্ষতি করার চেষ্টা করে, সেই লোককে কি কেউ দেখতে পায় বল? তাহলে তুমি এমন ধরনের লোকের সঙ্গে এতদিন কি করে সংসার করছো মা? কি আর করব, সবই তো আমার পোড়া কপাল। শুধু তোর জন্য আমি সব কিছু সয়ে আছি, নইলে কি আর এমন অসৎ লোকের সাথে কেউ একসাথে থাকতে চায় রে? সত্যি মা, তুমি ধন্য। শুধু আমার জন্য তুমি বাবার মতো লোকের সঙ্গে সংসার করে চলেছ। ও নিয়ে তুই ভাবিস না পূজা, আর মন খারাপ করে বসেও থাকিস না। গাছের থেকে পাকা মিষ্টি আম তোর জন্য কেটে রেখেছি, খেয়ে নিবি চল। তা না হয় খাবো মা, কিন্তু বাবা যে সবসময় লোকের ক্ষতির চিন্তা করে এবং লোকের ক্ষতি করে, এই বিষয়টা আমি একদমই মেনে নিতে পারছি না। বুঝতে পেরেছি মা, কিন্তু কি আর করার আছে বল? তার চরিত্র তো আমরা পাল্টাতে পারবো না। বাবার এমন কর্মকাণ্ডের জন্য বাবাকে বাবা বলতেই আমার কষ্ট হয়। গোপালদা, গোপালদা, তুমি আমাকে আসবার জন্য খবর পাঠিয়েছো? হ্যাঁ রে রতন, আসলে খগেন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে আমি কোনো দিশা না পেয়ে তোকে এবং অবিনাশবাবুকে এখানে আসবার জন্য খবর পাঠাই। গোপাল, খগেনের এই অবস্থা কি করে হলো? অবিনাশবাবু, আসলে খগেনের সঙ্গে আমার কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আমাদের তর্ক বিতর্কের মধ্যে হঠাৎ খগেন আমার গায়ে হাত তোলে। আশ্চর্য তো, খগেন তোমার উপর হাত তুলল গোপালদা? অবিশ্বাস্য। সাধারণ বাদ বিবাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছিল তোমাদের মধ্যে। তারপর কি হলো? কি আর বলি, খগেন আমার গায়ে হাত তোলবার পর আমারও মাথায় রক্ত উঠে যায়। আমি ওকে দু চার ঘা বসিয়ে দিই। দুজনের মধ্যে প্রচণ্ড মারপিট হওয়ার সময় হঠাৎ খগেন মাটিতে পড়ে যায়। সর্বনাশ! খগেন হয়তো ব্যথা সহ্য করতে না পেরে বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গেছে, বুঝলি? তার মানে গোপালদা, তোমার আর খগেনদার মাঝে নিশ্চয়ই ভীষণ ভয়ঙ্কর মারপিট হয়, তাই না? হ্যাঁ রে রতন, তাই তো। খগেনের কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে আমি খগেনকে আমার নিজের বাড়িতে নিয়ে আসি এবং আপনাদের এখানে আসবার জন্য সংবাদ পাঠাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বেশি কথা না বলে আমি একবার খগেনদাকে দেখি, কেমন? এই খগেনদার শরীর খুব একটা ভালো ঠেকছে না। ওনার গুরুতর আঘাত পাওয়ার জন্য উনি বেশ বেহুঁশ হয়ে পড়ে গেছেন। ওনার বাঁচার এবং সুস্থ হওয়ার আশঙ্কাও খুব কম। এ কি বলছিস রতন? না না, এমন হতে পারে না। তুই ভালো করে দেখ আর একবার। দরকার পড়লে উন্নত মানের চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। গোপালদা, আমি খুব ভালোভাবে খগেনদাকে দেখেছি।
ওনার স্বাস্থ্যের যা অবনতি হয়েছে, সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। শুধু তাই নয়, ওনার চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন হবে, তবে খগেনদা ঠিক হবে। আহ, এমন একটা কাণ্ড করে এভাবে ঘরের ভেতর হাত গুটিয়ে বসে থাকলে হবে? কতবার করে বলেছি নিজের রাগটাকে একটু সামলানোর চেষ্টা করো, এখন বোঝো ঠেলা। লতা, তুমি বুঝছো না, আমি কি আর ইচ্ছে করে এমন কাজ করেছি? খগেন আমাকে যা তা বলছিল, তাও আমি চুপ করেছিলাম, কিন্তু যখন ও আমার গায়ে হাত তুলল, তখন আমি আর রাগ সামলাতে পারলাম না। বুঝেছি, কিন্তু সেই বলে তুমি এত জোরে খগেনকে মারলে যে ও ব্যথার চোটে অজ্ঞান হয়ে গেল? আমি সত্যি বলছি লতা, আমার যদি সেরকম ধারণা হতো, তাহলে কখনোই আমি খগেনকে সেইভাবে মারতাম না। আর তুমি তো জানোই খগেনের স্বভাব। যাই বলো আর তাই বলো, যা হয়েছে সেটা মোটেও ভালো হয়নি। খগেন সুস্থ না হওয়া অবধি তুমি সব সময় অসুবিধায় থাকবে। ঠিক বলেছ লতা, আমি প্রতিনিয়ত এই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি। এই সমস্যার একটা সমাধান না হলে আমি শান্তি পাবো না, বুঝলে? বলছি রতন, কেমন অভিনয়টা করলাম বলতো? দারুণ অভিনয় করেছো খগেনদা। তোমাকে দেখে সত্যি মনে হচ্ছিল যে তুমি সত্যি সত্যি খুব অসুস্থ। যেটা বলছিলাম। এবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল যে কি ভয়ানক হবে সেটা ও হারে হারে টের পাবে। তবে এটা তো মানতেই হবে খগেনদা, তুমি অভিনয়টা খুব ভালো করেছো। অবিনাশবাবুও বুঝতে পারিনি যে তুমি নাটক করে অসুস্থ হওয়ার ভান করেছো। আচ্ছা খগেনদা, বলছিলাম, আমি যে তোমাকে এই ব্যাপারে সাহায্য করলাম, তার বিনিময়ে আমি কি পাবো? তুমি চিন্তা করো না, একবার যখন পাখি খাঁচায় আটকেছে, ডিম তো সে পারবেই। সেখান থেকে তুমি ভাগও পাবে, বুঝলে? বেশ বেশ, তাহলে রতনদা, তুমি গোপালদার থেকে কি করে টাকা আদায় করবে? আমি কি করব রতন, করবে তো তোমরা, তুমি আর অবিনাশ বাবু মিলে। আমি শুধু অভিনয় করে যাব। আমি আর অবিনাশবাবু কি করে থেকে টাকা বের করব, ব্যাপারটা ঠিক বুঝলাম না খগেনদা। এত সাধারণ কথাটাকে বুঝতে পারছো না? আমি গুরুতর শরীর খারাপের বাহানা করে যাব, আর তুমি ডাক্তার হিসেবে গোপালকে বলবে যে আমার চিকিৎসায় অনেক টাকা লাগবে। সে তো আমি আগেই বলেছি তোমার কথা মতো, কিন্তু এরপর? তুমি অবিনাশবাবুর কান ভাঙিয়ে গোপালকে চাপ দিয়ে ওর থেকে টাকা আদায় করবার জন্য চাপ দাও। গোপালকে এতটাই মানসিক চাপ দিতে হবে যাতে ও সর্বত্র বেচে আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে বাধ্য হয়। খগেনদা, তোমাকে মানতেই হবে, তোমার যা বুদ্ধি, এমন বুদ্ধি নিয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী হলে সেই দেশ খুব তাড়াতাড়ি কম সময়ে উন্নত হয়ে যাবে। অবিনাশবাবু বাড়িতে আছেন? আরে রতন, এসো এসো। অবিনাশবাবু, খগেনদার অসুস্থতা নিয়ে আপনার সাথে আলোচনা করতে এসেছি। নিশ্চয়ই রতন, বলো, খগেনকে দ্রুত সুস্থ করবার কি নিদান আছে তোমার কাছে? অবিনাশবাবু, আমি আগেও বলেছি যে খগেনদার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, কারণ উনি ভীষণ গুরুতরভাবে চোট পেয়েছে। ওনার চিকিৎসা খরচা সাপেক্ষ, মানে অনেক টাকা প্রয়োজন হবে ওনার চিকিৎসা করাতে। বুঝতে পেরেছি রতন, তুমি সেই কথা সেদিনও বলেছিলে গোপালের সামনে। খগেনের পরিবারের সে সামর্থ্য নেই যে খগেনের উচ্চ চিকিৎসার জন্য টাকা খরচ করবে। বলছিলাম কি অবিনাশবাবু, দেখুন, গোপালদা খগেনকে মেরেছে, যার জন্যই আজকে খগেনদা গুরুতর অসুস্থ হয়ে আছে। আমার মতে এখন গোপালদাকে খগেনদার চিকিৎসার সমস্ত খরচা ওঠাতে হবে। তুমি ঠিকই বলেছ রতন, আমি সেভাবে ভাবিনি কথাটা। গোপাল যখন খগেনকে মেরে ওর এই হাল করেছে, তাহলে গোপালকেই খগেনের সমস্ত চিকিৎসার খরচা দিতে হবে। অবিনাশবাবু, আপনি গ্রামের মোড়ল, তাই আপনি গোপালদাকে এই কথাটা বললে ভালো হয়। আপনার সাথে না হয় আমিও থাকব। বেশ বেশ রতন, তুমি আজকে সন্ধেবেলায় গোপাল এবং খগেনের মেয়ে পূজাকে আমার এখানে আসবার সংবাদ দিও। আমি তখনই গোপালকে যা বলবার বলবো।
যাক, অবিনাশবাবুর কান ভাঙিয়ে শেষমেশ গোপালদার থেকে টাকা বের করবার রাস্তা বের করলাম। অবিনাশবাবু, আপনি আমাদের সংবাদ পাঠিয়েছেন আপনার বাড়ি আসবার জন্য। আহ, আমি আমার এখানে তোমাদের সকলকে ডেকেছি খগেনের অসুস্থতার বিষয় নিয়ে আলোচনা করতে। বলুন অবিনাশবাবু, আমার কি করণীয় আছে? গোপালদা, যা করণীয় তোমাকেই করতে হবে। বুঝলাম না রতন, তুমি কি বলতে চাইছো? দেখো গোপাল, তুমি খগেনকে মেরেছো এবং তোমার মারের আঘাতে খগেন গুরুতর অসুস্থ হয়ে যায়। এটা তুমি মানছো তো? হ্যাঁ অবিনাশবাবু, আমি স্বীকার করছি যে খগেনকে আমি মেরেছিলাম, আর এই কথাও বলেছি যে খগেন আমাকে প্রচণ্ড গালাগালি করে এবং সে প্রথম আমার গায়ে হাত তোলে, তাই আমি রাগ সামলাতে না পেরে ওকে দুঘা দিই। গোপালদা, সেজন্য তুমি এমনভাবে খগেনদাকে মারতে পারো না যাতে ও গুরুতর অসুস্থ হয়ে যায়। গোপাল, যা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু এখন খগেনকে তো সুস্থ করতে হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন অবিনাশবাবু। খগেনের সুস্থ হওয়ার জন্য তার চিকিৎসার প্রয়োজন, এবং সেই চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হবে। যেহেতু তোমার মারের আঘাত লেগে খগেন অসুস্থ হয়েছে, তাই ওর সমস্ত চিকিৎসার ভার তোমাকে নিতে হবে। আপনি কি বলছেন অবিনাশবাবু? আমি মানছি আমার মারের চোটে খগেন অসুস্থ হয়েছে, কিন্তু তার জন্য খগেনের সমস্ত চিকিৎসার খরচা আমি কি করে সামলাবো বলুন তো? আমার তো সেই সামর্থ্য নেই। যখন খগেন তাকে মেরেছিলে তখন সেই কথা চিন্তা করনি। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। খগেনদার দ্রুত চিকিৎসা না করাতে পারলে ওর মৃত্যুও হয়ে যেতে পারে। তখন কিন্তু সারা জীবন তোমাকে জেলে কাটাতে হবে, ভেবে দেখো। আপনারা একটু শান্ত হন বলছি। এত উত্তেজিত হবেন না। বাবার অসুস্থতার কারণ নিয়ে আমি আর মা ভীষণ চিন্তিত। তাই আপনারা ঠান্ডা মাথায় এর একটা নিদান বের করুন। অবিনাশবাবু, বলছিলাম আমার ঝালমুড়ি আর কষা মাংসের ব্যবসা আরও জোরদার করব, এবং যা টাকা আসবে আমি সব খগেনকে দেব ওর উন্নত মানের চিকিৎসার জন্য। বেশ বেশ গোপাল, আমি খুশি হলাম তোমার এই সিদ্ধান্তে। গোপাল কাকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বিপদের দিনে তুমি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, তার জন্য আমরা কৃতজ্ঞ। এইবার তীর নিশানায় লেগেছে। আমি আর খগেনদা মিলে যা পরিকল্পনা করেছি সেটা এখন বাস্তবায়ন হতে চলেছে। গিয়ে খগেনদাকে খবরটা দিতে হবে। গোপাল কাকা, তোমার অনেক চাপ হয়ে গেছে না? না রে পূজা, চাপ কিসের? গোপাল কাকু, আমি জানি বাবার চিকিৎসার সমস্ত খরচা তোমার কাঁধে এসেছে, তাই এই নিয়ে তুমি মনে মনে খুব চিন্তিত। পূজা, তুই এ নিয়ে ভাবিস না। আসলে ভুলটাও তো আমার দ্বারাই হয়েছে না, তার তো সংশোধন করতে হবে, তাই না? আমি জানি তুমি ইচ্ছাকৃত এই কাজ করনি। আমার বাবার স্বভাব আমি জানি। বাবা নিশ্চয়ই তোমাকে উল্টোপাল্টা বলেছে, যেটা তুমি সহ্য করতে পারোনি, আর রাগের মাথায় তুমি বাবাকে আঘাত করেছো। পূজা, তুমি বয়সে এত ছোট হয়েও কি করে এত বুদ্ধি রাখো? অনেক বড় মানুষও তোমার মতো করে ভাবতে এবং চিন্তা করতে অক্ষম, আর সেখানে তুমি এই ছোট বয়সে কত পরিণত। না না গোপাল কাকা, তেমনটা নয়। আসলে আমি আর মা দুজনেই বাবার স্বভাব নিয়ে ওয়াকিবহল। আর আমি তো তোমাকেও চিনি গোপাল কাকা, তুমি সেই ধরনের মানুষ নও। তুমি কখনো কারো কোনো ক্ষতি করো না। বাহ পূজা, সত্যি আমি খুশি হলাম তোমার এই কথাগুলো শুনে। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি যাতে সে সব সময় তোমাকে খুশি রাখে। গোপাল কাকা, আমিও ওপরওয়ালার কাছে তোমার জন্য এটাই প্রার্থনা করি, যাতে তুমি সমস্ত দুশ্চিন্তা আর দুর্ভোগ কাটিয়ে উঠতে পারো। বেশ বেশ, একটু ঝালমুড়ি আর কষা মাংস দেব তোকে। ধন্যবাদ গোপাল কাকু, তবে আজ নয়। যেদিন তোমার সমস্যার সমাধান হবে সেদিন ঠিক আমি তোমার দোকান থেকে ঝালমুড়ি আর কষা মাংস খাবো। ও গোপাল কাকা, আরেকটা কথা, আমি রতন কাকুর সঙ্গে দেখা করে একবার বাবার চিকিৎসার খরচটা যদি কম করা যায় সেই বিষয় নিয়ে ওনাকে অনুরোধ করব। এই রতন, বাড়িতে আছো? ও খগেনদা, আসুন আসুন।
এই রতন, তোমার সাথে যুক্তি করতে এসেছি বুঝেছো, যাতে গোপালের থেকে বেশ মাল করি আদায় করতে পারি। খগেনদা, খেলা জমে গেছে, আমাদের পরিকল্পনা মতো সব কিছু হচ্ছে। এত হাসাহাসি হচ্ছে, ভেতরে কিছু একটা ব্যাপার আছে। গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে বাবাও আছে। একটা কাজ করি, আড়ালে কান পেতে শুনি। বাবা এখানে রতনদার কাছে কি করছে? বাবাকে তো সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে। তার মানে বাবা সবটাই মিথ্যে বলে গোপাল কাকুকে ঠকাচ্ছে। বাবার সঙ্গে রতন কাকুও যুক্ত আছে। ওনাদের মধ্যে কথা শোনার চেষ্টা করি তো। খগেনদা, তোমার বুদ্ধি আর অভিনয়ের প্রশংসা করতেই হয়। এমন ফাঁদে তুমি গোপালদাকে ফেলেছো যে ওকে যেভাবেই হোক চিকিৎসার নামে তোমাকে টাকা দিতেই হবে। বলছি কি, আর অসুস্থ থাকবার অভিনয় করে শুয়ে থাকতে পারছিলাম না, তাই লোকচক্ষুর আড়ালে তোমার সাথে একটু যুক্তি করতে এলাম। গোপালের থেকে টাকা পেলে তোমার অংশ তুমি পেয়ে যাবে বুঝলে। ঠিক আছে রতনদা, এই ফাঁকে কিছু টাকার রোজগার হয়ে যাবে। এই ব্যাপার, তার মানে বাবা আর রতন কাকু মিলে গোপাল কাকুকে ঠকিয়ে টাকা লুটে নেবার পরিকল্পনা করছে। না না, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। মা, মাগো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা পূজা, আমাকে বল। আর তোকে এত বিচলিত মনে হচ্ছে কেন? মা, বাবার বিষয়ে কিছু কথা বলতে চাই, শোনো। তোর বাবা আবার এই অসুস্থ শরীর নিয়ে কার ক্ষতি করলো বলতো? এই লোকটা আমাদের আর শান্তি দেবে না। বল কি হয়েছে? মা, আজ আমি গোপাল কাকুর বাড়িতে গিয়েছিলাম ওনার সাথে বাবার চিকিৎসার বিষয়ে কথা বলবার জন্য। সেখানে গিয়ে দেখি বাবা আগে থেকেই রতন কাকুর সঙ্গে আলোচনায় মগ্ন। অসম্ভব, সে তো অসুস্থ, কি করে রতনের কাছে যাবে? পূজা, তুই অন্য কাউকে দেখেছিস? না মা, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি এবং বাবাকে নিজের মুখে বলতে শুনেছি যে উনি গোপাল কাকুকে মিথ্যে অপবাদ দিয়ে কাকুর থেকে টাকা হাতিয়ে নেবার পরিকল্পনা করেছে। এই কাজে রতন কাকুও যুক্ত আছে। সর্বনাশ! এই লোকটা সত্যি লোভ করে করে একদম রসাতলে গেছে। নিজের মান সম্মান তো আগেই ক্ষুণ্ণ করে ফেলেছে, এবার আমাদেরকেও রাস্তায় বসানোর ব্যবস্থা করছে। বলছি শোন না পূজা, তুই এক্ষুনি গোপালকে গিয়ে সব বল। যা যা, বেশি দেরি করিস না মা, নইলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে মা, আমি কাল সকালে গিয়ে গোপাল কাকুকে সব বলবো। গোপাল কাকু, তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি ব্যাপার পূজা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বলো, কি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছো? গোপাল কাকু, তোমার সাথে কথা বলার পর আমি গতকাল বিকেলে রতন কাকুর বাড়িতে গিয়েছিলাম ওনার সঙ্গে বাবার চিকিৎসার বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, রতনের সাথে তাহলে তোমার কি আলোচনা হলো? গোপাল কাকু, আমি রতন কাকুর বাড়ির দরজার সামনে যখন এসে পৌঁছলাম, ভিতর থেকে হাসির আওয়াজ পেলাম। আমি আড়াল করে রতন কাকুর ঘরের ভেতরে দেখি বাবা রতন কাকুর সঙ্গে বসে কথা বলছে আর হাসাহাসি করছে। পূজা, তুমি সব কি বলছো? তোমার বাবা তো গুরুতর অসুস্থ, কি করে তাহলে খগেন রতনের বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলল? গোপাল কাকু, আমি নিজের চোখে আমার বাবাকে দেখেছি আর নিজের কানে শুনেছি বাবাকে বলতে যে উনি তোমার সঙ্গে ঠক আর প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে চাইছে নিজের চিকিৎসার নাম করে। বাবার শরীর খারাপ হওয়ার অভিনয় করছে শুধু। বাবার সঙ্গে রতন কাকুও যুক্ত আছে। কি আশ্চর্য! খগেন তাহলে সম্পূর্ণটাই মিথ্যে নাটক সাজিয়ে আমাদেরকে ঠকাচ্ছে। আমি এখনই অবিনাশবাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলবো। আমিও তোমার সাথে যাব গোপাল কাকু। ঠিক আছে পূজা, চলো আমরা অবিনাশবাবুর কাছে যাই। অবিনাশবাবু বাড়িতে আছেন? গোপাল, তোমার সাথে পূজাও এসেছে দেখছি। বলো, কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো? অবিনাশবাবু, আমি খগেনের বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। খগেন অসুস্থ হওয়ার নাটক করে আমার থেকে পয়সা হাতিয়ে নেবার পরিকল্পনা করেছে। ওর সাথে রতন মিলে এই কাজ করেছে। কি বলছো গোপাল?
খগেন অসুস্থ হওয়ার অভিনয় করেছে। খগেন যে মিথ্যে কথা বলেছে তার কি প্রমাণ আছে তোমার কাছে? অবিনাশ জেঠু, আমি নিজের চোখে আমার বাবাকে রতন কাকুর বাড়িতে বসে কথা বলতে দেখেছি, আর নিজের কানে সম্পূর্ণ পরিকল্পিত ঘটনাটা বাবার নিজের মুখে বলতে শুনেছি। খগেনের এত বড় আস্পর্ধা, ও আমাদের মিথ্যে বলে বিভ্রান্ত করছে এবং তোমার থেকে জালিয়াতি করে টাকা লুটবার পরিকল্পনা করছে। আমি খগেনের একটা ব্যবস্থা করেই ছাড়ব। খগেন, বাড়িতে আছো? অবিনাশ বাবু, আসুন আসুন। তোমার শরীর কেমন? ভালো নেই অবিনাশ বাবু, উনি হয় বেশি দিন বাঁচবো না, যদি শীঘ্রই আমার চিকিৎসা শুরু করতে না পারেন। খগেন, তুমি ঠিকই বলেছ, তোমার দিন ঘনিয়ে এসেছে, বুঝলে? অবিনাশ বাবু, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খগেন, তোমার সমস্ত নাটক আমি জানতে পেরেছি। তুমি মিথ্যে অসুস্থ হওয়ার অভিনয় করে আমাদের সকলকে বিভ্রান্ত করেছো আর চিকিৎসা করবার কথা বলছো। এই না না অবিনাশ বাবু, আমি সত্যি কথাই বলছি। আমার সঙ্গে রতন আছে, সেই আমাকে সমস্ত ঘটনা বলেছে। অবিনাশবাবু, খগেন তার কথা মতো আমি আপনাদেরকে মিথ্যে কথা বলেছি। অবিনাশ বাবু, আপনি রতনের কথা বিশ্বাস করবেন না, ও ও সব মিথ্যে বলছে। এ বাবা, ওরে বাবা রে, মরে গেলাম, বাড়বেন না। আর যদি তুমি একটাও মিথ্যে কথা বলেছো তাহলে এই বেত দিয়ে তোমার গায়ের ছাল তুলে দেব। বল বল, তুই মিথ্যে নাটক করে গোপালের থেকে টাকা হাতিয়ে নিতে চাইছিলিস। সত্যি কথা বল, তাহলে তোকে এই গ্রাম থেকে চিরকালের জন্য তাড়িয়ে দেবো। বল। হ্যাঁ অবিনাশ বাবু, ভুল হয়ে গেছে। আমি মিথ্যে নাটক করে গোপালের থেকে টাকা হাতিয়ে নেবার পরিকল্পনা করেছিলাম। আমি রতনকে বলেছিলাম আমাকে সাহায্য করবার জন্য। হ্যাঁ বাহ, অবিনাশ বাবু, ক্ষমা করে দিন না, আর কখনো এমন কাজ করব না। আমাকে আপনি গ্রাম থেকে বের করে দেবেন না অবিনাশ বাবু, ক্ষমা করে দিন।